এক প্রকল্প দেখিয়ে দুই জায়গা থেকে টাকা উত্তোলন, এমন ঘটনাও ঘটেছে আইসিটি বিভাগে। রোড শোর নামে স্ত্রী সন্তান নিয়েও সুদূর আমেরিকা থেকে ঘুরে এসেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের লোকজন। দুই জায়গা থেকে কিভাবে এই সব টাকা তোলা হয়েছিল, এবার জানা যাক সেই ঘটনা। রোড শো আমেরিকা। 2022 সালে অনুষ্ঠিত রোড শোর জন্য আমেরিকায় নেওয়া হয় 8 জন কর্মকর্তাকে। সেই 8 জনের একজন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ব্যক্তিগত সহকারী একরামুল হক। শুধু তাই নয়, এই 8 জনের খরচ কিভাবে হয়েছে সেটির কাগজও এসেছে আমাদের কাছে। মন্ত্রণালয়ের চিঠি বলছে, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রজেক্ট, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং জেলা পর্যায়ের 12টি হাইটেক পার্ক থেকে টাকা নিয়ে এই 8 জনের খরচ বহন করতে হবে। সরকারিভাবে টাকা নেয়ার পরও একই খাত দেখিয়ে একটি বেসরকারি কোম্পানি মেন স্প্রিং লিমিটেড থেকেও নেওয়া হয়েছে 34 কোটি 11 লাখ টাকা। এই যে সাম্প্রতিক যে গোল্ডেন জুবলি আমেরিকার যে অনুষ্ঠানটা হলো, সেখানে দেখবেন যে আইসিটি মন্ত্রণালয়ের খরচ দেখানো হয়েছে 66 কোটি টাকা, এবং এখানে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে, বিভিন্ন গ্রুপ প্রতিষ্ঠানের কাছ থেকে কিন্তু চাঁদা তোলা হয়েছে আরও 150 কোটি টাকা। এই হিসাব কিন্তু নাই, এবং ওখানে যে চুক্তি করা হয়েছে, চুক্তিটাও অনৈতিকভাবে করা হয়েছে এবং নিজস্ব প্রতিষ্ঠান দিয়ে চুক্তি করা হয়েছে। এগুলির ডকুমেন্ট আমাদের কাছেও আছে। তার মানে এখানে একটা প্রোগ্রাম করতে গিয়ে তারা কিন্তু 1.5 থেকে প্রায় 200 কোটি টাকা কিন্তু তারা লুট। ঘটা করে উদ্বোধন করা হয় বিনিময় নামের একটি অ্যাপ। বলা হয় এই অ্যাপের মাধ্যমে মোবাইল থেকে মোবাইলে বিনামূল্যে লেনদেনের সুবিধা পাবে সাধারণ মানুষ। মানুষকে বোকা বানিয়ে অ্যাপটি উদ্বোধন করা হলেও এটি মূলত ব্যাংক থেকে ব্যাংকে লেনদেন করার অ্যাপ হিসেবে গড়ে তোলা হয়েছে। অথচ অনেক আগে থেকেই বিনামূল্যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা লেনদেনের জন্য কেন্দ্রীয় ব্যাংক BFTN পদ্ধতি চালু করে রেখেছিল। এই বিনিময় অ্যাপ চালুর জন্য আইসিটি মন্ত্রণালয় চিঠি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সেই NPSB অকার্যকর করে দেয়। আমাদের এখানে অনেকগুলো, আপনারা জানেন যে বিভিন্ন পারপাসের জন্য বিভিন্ন রকমের পেমেন্ট সিস্টেম কাজ করে। ব্যাচ ক্লিয়ারিং, চেক ক্লিয়ারিংয়ের জন্য এক ধরনের, ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য এক ধরনের, RTGS কাজ করে, বিভিন্ন ধরনের কাজ করে। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত একটা মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই বিনিময় অ্যাপটি আইসিটি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়ন করা হয়। তাদের একটা আইডিয়া প্রজেক্ট ছিল, আইডিয়া প্রজেক্টের আওতায় এটা ক্রয় করে আমাদেরকে দেওয়া হয়, সেটা অপারেশনালের জন্য। অথচ এই অ্যাপ তৈরির পেছনে খরচ হয়ে গেছে 54 কোটি টাকা। কাজটি দেয়া হয়েছিল আরেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ছেলে জারিফ হামিদকে। এ বিষয়ে তথ্য প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্প পরিচালক আনোয়ার হোসেনের সাথে কথা বলতে হাজির হই তার কার্যালয়ে। তো এখানে হচ্ছে হলো ওরিয়ন ছিল, ওরিয়নের সাথে সম্ভবত ভেলোয়ার ছিল, দুইটা প্রতিষ্ঠান ছিল। ভেলোয়ার তো হচ্ছে মানে নসরুল আহমেদ বিপুর ছেলের কোম্পানি। তখনকার যে বিধিবিধান যেগুলি ছিল গভর্নমেন্টের, ওই রোল অনুযায়ী এটা ইমপ্লিমেন্ট করছে, বিধিবিধান অনুযায়ী এটা প্রসিডিউর মেনটেন করেই তারা এটাকে করছে। করার পরে এখন যেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংককে এটা দেওয়া হয়েছে, যে এটা বাংলাদেশ ব্যাংক এখন ব্যবহার করবে এই হিসাবে। আমাদের আসলে বিনিময় অনেকগুলো ফিচার আছে অ্যাজ পার আমাদের যে প্রজেক্ট ডকুমেন্ট এবং ডিসকভারি ডকুমেন্ট, সেটা তো অনেকগুলো ফিচার আছে। তার মধ্যে আমরা 3টা ফিচার বুঝে পেয়েছি, সেই 3টাই এখন অপারেশনে আছে। বাকিগুলোর বিষয়ে আমরা বলেছি যে এগুলোকে ডেলিভার করতে, এবং তারা হয়তো সময়ে নিচ্ছেন, তারা ভবিষ্যতে ডেলিভার করবেন। এখনও পুরোপুরি সব ফিচার ডেলিভারি হয়নি। আইডিয়া প্রজেক্টের আন্ডারে। এবার তাহলে জানা যাক বিনিময় অ্যাপ তৈরির পেছনের গল্পটা। এরকমই একটা প্রজেক্ট কিন্তু বাংলাদেশ ব্যাংকে গত 3 বছর আগেই অলমোস্ট রেডি ছিল, লঞ্চ করার জন্য রেডি ছিল। কিন্তু আমরা যা জেনেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে, তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে সরাসরি বাংলাদেশ ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়েছিল যাতে ওই বাংলাদেশ ব্যাংকের নিজস্ব প্রজেক্টটা যাতে বন্ধ করা হয়, এবং আইসিটি মন্ত্রণালয়ের আন্ডারে নতুন একটি প্রজেক্ট
তখন নেওয়া হলো। এবং এই প্রজেক্টটার, কারণ বাংলাদেশ ব্যাংকের যে এই প্রজেক্টটা ছিল সেখানে সাধারণ জনগণ বিনা পয়সায় এই সার্ভিসটা নিতে পারতো, কিন্তু নতুন যে বিনিময় প্রজেক্টটা নেওয়া হলো সেখানে তো সরকার বিনিয়োগ করলোই, নিজে আইসিটি মন্ত্রণালয় থেকে টাকা দেওয়া হলোই, সাথে করে প্রজেক্টটা ডিজাইনই করা হয়েছিল এভাবে যাতে সবসময় যখনই ভবিষ্যতে কেউ যে কোনো পেমেন্ট পাঠাবে কোনো একটা মোবাইল ওয়ালেট থেকে আরেকটা মোবাইল ওয়ালেটে, ওইখানে একটা সার্ভিস চার্জ কিন্তু কন্টিনিউয়াস সবসময় ওই কোম্পানি পাবে। তো সেটা আমার কাছে মনে হয় যে একটা বড় ধরনের একটা দুর্নীতি। দুইটা ব্যাপার আছে এখানে, হচ্ছে যে এই সার্ভিসটা আমাদের এতদিন 3 বছর আগেই আমাদের সিটিজেনরা পেতাম, কিন্তু সেটাকে বন্ধ করা হলো, এবং ভবিষ্যতে এখান থেকে আমাদের যাতে একটা সবসময় টাকা তারা একটা পেতে পারে সেই ব্যবস্থা করা হয়েছিল।